স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন চলছে রফতানিমুখী কারখানায়, তদারকি বাড়িয়েছে বিজিএমইএ, মাঠে 15টি টিম। করোনায় মুখ থুবড়ে পড়েছে পর্যটন, অতিথি সংকটে হোটেল মোটেল মালিকদের মাথায় হাত, ব্যবসা ছেড়ে দিতে চান অনেকে। ক্ষেত খামারের কাজে সোলার ফ্যান ব্যবহারে কৃষকের স্বস্তি, বাণিজ্যিক উৎপাদনের আশাবাদ, প্রয়োজন সরকারি সহযোগিতা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি সাইফুদ্দিন রবিন। প্রায় শতভাগ পোশাক কারখানায় শুরু হয়েছে উৎপাদন। কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনেই পরিপূর্ণ সব কারখানা। সুরক্ষা সামগ্রী ব্যবহার করে কারখানায় প্রবেশ করছে শ্রমিক। কাজের সময় বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। শ্রমিক নেতারা বলছেন, করোনা সংক্রমণে কোনো শ্রমিক অসুস্থ হলে মালিকদের এগিয়ে আসতে হবে। তদারকিতে 15টি টিম গঠন করেছে বিজিএমইএ। বিশ্ববাজারে এখন চাহিদা তুঙ্গে, তাই বিধিনিষেধের মধ্যেই জোরে সোরেই শুরু হয়েছে পোশাক উৎপাদন। রাস্তায় অবর্ণনীয় দুর্ভোগ উপেক্ষা করে কর্মস্থলে উপস্থিত প্রায় শতভাগ শ্রমিক। 1 আগস্ট কারখানা খোলার পর প্রথম দিন কাজে যোগ দেয় সর্বোচ্চ 70 শ্রমিক, কিন্তু দ্বিতীয় দিনেই পাল্টে যায় চিত্র। শিল্প পুলিশের তথ্যে দেখা যায় ওই দিন চালু হয় 6,500-এর বেশি কারখানা। খোলা কারখানার সংখ্যা ছিল 81 তৃতীয় দিনে শুরু হয় 90 কারখানার উৎপাদন। তবে সুরক্ষার দিকটি গুরুত্ব দিচ্ছে সবাই। তারা লাইন ধরে আসে, এখানে হাত ধুয়ে সাবান দিয়ে হাত ধুয়ে এখানে ওয়াশ করে, এবং ভিতরে আমাদের স্প্রে থাকে, দুইটা স্প্রে দেওয়া হয় এবং তাপ মাপা যন্ত্র দিয়ে তাপ মেপে তাদেরকে সিরিয়াল সিস্টেমেটিকভাবে তাকে প্রবেশ করানো হয়। বারবার নিয়ন্ত্রণ আলোচনার ফলে গার্মেন্টস রপ্তানিতে বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। সুযোগ কাজে লাগাতেই কারখানা খুলে দেওয়ার বিকল্প নেই। ভবিষ্যতে আক্রান্ত না হয় সেই ব্যাপারে মালিক এবং সরকারের মনিটরিং ব্যবস্থা থাকতে হবে। বিজিএমএ, বিকেএমএ, আদার্স যেটা স্টেক হোল্ডার আছে সকলকে এটাকে নজরদারির মধ্যে রাখতে হবে। বিদেশের যে আমাদের বাজার, সেই বাজারে একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। যদি আমরা এই সম্ভাবনাকে কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের এই তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের অর্থনীতিতে যে অবদান, সেটা পিছিয়ে যেতে পারে। চাপ দিয়ে কর্মক্ষেত্রে শ্রমিকদের নিয়ে আসার কোনো প্রমাণ পেলে সংশ্লিষ্ট কারখানা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় শ্রম মন্ত্রণালয়। তবে বিজিএমইএ বলছে, নিজ উদ্যোগেই কর্মক্ষেত্রে এসেছে লাখ লাখ শ্রমিক। বসে কিন্তু কেউ থাকতে চায় না, যারা কাজের লোক কিন্তু বসে থাকতে চায় না। তোরা নিজের আগ্রহী তারা আসছে, চাপের জন্য কিংবা চাকরি চলে যাবে না এই কথা ঠিক না। 60%-এর মতো যায়নি, যারা গিয়েছিল হয়তো 20-30% চলে আসছে। আগে কোনো এই আমাদের ঘোষণা আগে অনেকে চলে আসছে, বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে চলে আসছে। বিশ্ববাজারে পোশাকের যে চাহিদা তৈরি হয়েছে, তার যোগান দিতে এই খাতে বাড়তি শ্রমিকের প্রয়োজন বলেও জানায় বিজিএমইএ। ওয়াটা বেড়ে গেছে 20%, আমরা শ্রমিক এখন বেশি নিব আমরা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। পোশাক শিল্পের কর্মপরিবেশ সম্পর্কে জানতে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ। সেখানে আছেন সহকর্মী সুশান্ত সিনহা। সুশান্ত, কারখানা ভিত্তিক টিকা প্রদান কার্যক্রম সম্পর্কে ব্যবসায়ী নেতারা কি বলছেন, আর এই কার্যক্রমের প্রস্তুতি কেমন দেখছেন? শ্রমিকদের মধ্যে আগ্রহ কতটুকু? রবিন, যে জিনিসটি বলার, আমি নারায়ণগঞ্জের ফতুল্লায় যে বিসিক শিল্প এলাকা আছে, এখানে গার্মেন্টসের হাব প্রধানত, সেখানে এসেছি। এখানকার যে পরিস্থিতি হচ্ছে, নারায়ণগঞ্জের গার্মেন্টসগুলোতে এখনও টিকা দেওয়া শুরু হয়নি। তবে এ সপ্তাহে, অর্থাৎ আগামী যে সপ্তাহ আসবে, এই সপ্তাহে প্রক্রিয়া শুরু হয়েছে। বিকেএমইর তরফ থেকে মূলত বেশ কয়েকটি কারখানাতে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং একই সঙ্গে বিকেএমই 10-12টি ডাক্তার নতুন করে নিয়োগ দিচ্ছে। যে কারখানাগুলোতে ডাক্তার নেই, সেই কারখানাগুলোতে যাতে করে টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেটি এখানকার জেলা প্রশাসক এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাথে এই টিকা কার্যক্রম বিকেএমই সমন্বিতভাবে করছে। তারা আশা করছে যে আগামী সপ্তাহে হয়তোবা তারা এই টিকার কার্যক্রমটি শুরু করতে পারবেন। যদিও গাজীপুরে যে টিকার কার্যক্রম শুরু হয়েছে, সেই টিকার কার্যক্রমে কিন্তু ইতিমধ্যে 2-3টি কারখানায় দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের এই কারখানাগুলোতে আগামী রোববার সোমবার থেকে হয়তো গার্মেন্টসেরগুলোতে টিকা দেওয়া শুরু হবে। শ্রমিকদের উপস্থিতি মোটামুটি বলা যায় যে 70% শ্রমিকদের উপস্থিতি কিন্তু আছে। যে শ্রমিকদের উপস্থিতি আছে তাদের নিয়ে কিন্তু সুইং, কাটিং, ফিনিশিং যে আলাদা আলাদা দপ্তর থাকে, সেই দপ্তরের কাজগুলো একভাবে চলে, তারা তাদের কাজে এগিয়ে নিচ্ছে।
আশা করছে যে 11 তারিখের পর থেকে ফুল সুইংয়ে চলবে সমস্ত ধরনের কারখানাগুলো। রবিন। ধন্যবাদ সহকর্মী সুশান্ত সিনহা। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয়ে ধাক্কা লেগেছে। এ সময় আয় ও প্রবৃদ্ধির লক্ষ্য অর্জিত হয়নি। আয়ের লক্ষ্যমাত্রা ছিল 372 কোটি মার্কিন ডলার, এর বিপরীতে আয় এসেছে 347 কোটি ডলার, যা গেল বছরের একই সময়ের চেয়ে 6.8% কম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জুলাইয়ে তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 301 কোটি ডলার, আয় এসেছে 288 কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে আয় 4% কমেছে। অন্য খাতেও রপ্তানি আয় কমেছে। হিমায়িত খাদ্য খাতে আয়ের লক্ষ্যমাত্রা ছিল 4 কোটি 35 লাখ ডলার, আয় হয়েছে 3 কোটি 68 লাখ ডলার। করোনার বিরূপ প্রভাবে গত 1.5 বছর ধরে রপ্তানি আয় ধাক্কা লেগেছে। তবে বিভিন্ন দেশ থেকে আবারও রপ্তানি আদেশ পাওয়া যাচ্ছে। নতুন বাজার সন্ধান করছেন উদ্যোক্তারা। আশা করা হচ্ছে আগামীতে রপ্তানি আয় ঘুরে দাঁড়াবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ডিজিটালাইজড করার উদ্যোগ চলছে। কাস্টমসে ই পেমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে। এরই মধ্যে ই রিটার্নও চালু হচ্ছে। আগামী বছরের শুরু থেকে ভ্যাটেও ই পেমেন্ট বাধ্যতামূলক করা হবে। প্রথম পর্যায়ে 1 কোটি টাকার উপরে ভ্যাট চালানের ক্ষেত্রে ই পেমেন্ট বাধ্যতামূলক হচ্ছে। ধীরে ধীরে ভ্যাট প্রদানের পুরো প্রক্রিয়া এর আওতায় আসবে। জাল চালান প্রতিরোধ এবং রাজস্ব ফাঁকি নিয়ন্ত্রণের লক্ষ্যে সব ধরনের কর পরিশোধে আধুনিক পদ্ধতি বাস্তবায়নে ই পেমেন্ট বাধ্যতামূলক করতে চায় এনবিআর। 2020 সালের জুলাই থেকে এনবিআর পরোক্ষ কর প্রদানে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম চালু করে। আর চলতি বছরের 1 জুলাই থেকে 2 লাখ টাকার বেশি শুল্ক ও কর পরিশোধের ক্ষেত্রে ই পেমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে। করোনায় মুখ থুবড়ে পড়ছে মৌলভীবাজারের পর্যটন শিল্প। 1.5 বছরে বড় ক্ষতির মুখে পড়েছে হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে বিনোদন কেন্দ্রগুলোতে বন্ধ, নেই পর্যটক ও অতিথি সংকটে লোকসানের মুখে পড়েছে সম্ভাবনাময় এই খাত। ব্যবসায় গুটিয়ে ফেলতে চান অনেক উদ্যোক্তা। প্রাকৃতিক পর্যটন স্পটগুলোর প্রতি মানুষের আগ্রহ বাড়ায় গেল কয়েক বছরে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় গড়ে ওঠে শতাধিক হোটেল রিসোর্ট। পর্যটন সংশ্লিষ্ট এই খাতের সাথে যুক্ত আছেন হাজারো মানুষ। কিন্তু করোনার প্রভাব পড়েছে হোটেল রিসোর্ট ব্যবসায়। লকডাউন, সরকারি বিধিনিষেধে ধারাবাহিক ক্ষতির মুখে পড়েছেন এই খাতের ব্যবসায়ীরা। কোভিডের জন্য আমাদের এমনিতে অনেক ক্ষতি হচ্ছে, কোম্পানির ক্ষতি হচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে। ইলেকট্রিক বিল আমরা পেড করতে পারতেছি না। ইলেকট্রিক বিল যেটা আছে ওনারা ওনাদের ফান্ডের থেকে ইলেকট্রিক বিল দিচ্ছে। গ্যাস বিল ঠিক সেম, গ্যাস বিলটা ফান্ডের থেকে দেওয়া হচ্ছে। যদি কোম্পানিগুলোই না থাকে তবে আমাদের মতো সাধারণ মানুষের চাকরি থাকবে না, সেটা নিয়ে আমরা সন্দিহান। প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা অন্য পেশায় চলে যেতে হবে। কিন্তু বিগত 2 বছরে এই করোনা শুরু হওয়ার পর থেকে এখানে পর্যটন শিল্পে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আসলে কোনোভাবে পুষিয়ে ওঠার মতো সম্ভব না। লাগাতার ক্ষতির মুখে পড়ায় প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন অনেক ব্যবসায়ী। ব্যবসা পরিবর্তনের চিন্তাও করছেন অনেকে। এই অবস্থায় সরকারি সহায়তার দাবি তাদের। সরকারিভাবে ঘোষণা দিয়ে বন্ধ করে হইতো তাহলে আমরা বন্ধ করে দিতাম। আমরা বন্ধ করতে পারতেছি না, খোলাও রাখতে পারতেছি না। পর্যটন ব্যবসার সাথে যারা আছে এদের দিকে সরকারের সদয় দৃষ্টি আমি আকর্ষণ করছি। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত জেলায় বিকাশমান এই খাত রক্ষায় ব্যবসায়ীদের সহযোগিতা করতে সরকার চেষ্টা করছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়কে আমরা অবহিত করবো, হয়তো তার সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অবহিতকরণের মাধ্যমে তাদের বিষয়ে আমরা দেখার চেষ্টা করব। কর্মীদের বেতন ভাতা সহ আনুষঙ্গিক খরচ বহন করতে না পারায় ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে কয়েকটি প্রতিষ্ঠান। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। পর্যটন শিল্পের অবস্থা জানতে যাচ্ছে সিলেটে সহকর্মী মাইদুল ইসলাম রাসেলের কাছে। রাসেল, সংকট কাটিয়ে উঠতে এই শিল্পের উদ্যোক্তারা কি বলছেন? দেখুন, আসলে এই সংকট কিন্তু একদম করোনার শুরু থেকেই চলছে। বিশেষ করে পর্যটন শিল্পের উপর যারা নির্ভরশীল, পর্যটন বোর্ডের তথ্য মতে হচ্ছে প্রায় সিলেটে 2 লক্ষাধিক মানুষ এই শিল্পের উপর নির্ভরশীল। আমি এখন যে জায়গাটিতে রয়েছি হযরত শাহজালাল রহমতুল্লাহর দরগা প্রাঙ্গণ। এই যে মূল যে ফটকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পশ্চিম অংশ। ঠিক আমার পেছনের যে
আমার সামনের দিকের যে অংশটি সেদিকেও আসলে 1 কিলোমিটারের মধ্যে শত শত সারি সারি হোটেল রয়েছে। সবগুলো হোটেল কিন্তু এই সামনের যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন শুনশান নীরব, এরকম কিন্তু এই স্থানের অবস্থা। একই রকম অবস্থা সিলেটের আরও যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সিলেট জেলা ছাড়াও অন্য জেলাগুলোতে সব জায়গায় কিন্তু একই রকম অবস্থা বিরাজ করছে। আমি সিলেট চেম্বার অফ কমার্সের সাথে কথা হয়েছে। চেম্বার অফ কমার্সের সভাপতি জানিয়েছেন প্রতি মাসে গড়ে 100 কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে শুধু এই সিলেট অঞ্চলের পর্যটন শিল্পের সাথে যারা জড়িত রয়েছেন তাদের। এটি আসলে এই শিল্পের পাশাপাশি তার উপর নির্ভরশীল অন্যান্য যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটিও আসলে অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই হিসেবে টাকার অঙ্কটা আরও বেশি হবে সেটি তারা বলছেন। অপরদিকে সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন বা পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন আসলে তারা দীর্ঘদিন থেকে আসলে অনেকটা বেকার অবস্থা রয়েছেন। লাখ লাখ মানুষ তারা আসতো, তারা যেরকম সেই মানুষগুলোকে তারা সেবা দিতেন। গত 2 বছর হয় প্রায় সেই কাজ থেকে, তারা সেই পেশা থেকে আসলে অনেকটাই দূরে রয়েছেন এবং তারা যেটি বলছেন তারা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা প্রণোদনা চাচ্ছেন, আসলে সহজ শর্তে ঋণ চাচ্ছেন, সরকারের সহায়তা চাচ্ছেন। সরকারের সহায়তা ছাড়া তারা ঘুরে দাঁড়াতে পারবে না, তেমনটি কিন্তু তারা বলছেন। সেটা রবিন এই ছিল আমার কাছে। ধন্যবাদ সহকর্মী মাইদুল ইসলাম রাসেল সিলেট থেকে। প্রখর রোদ কিংবা বৃষ্টি ভালো ফলনের জন্য সব সময় মাঠে কাজ করতে হয় কৃষকদের। এই কথা চিন্তা করেই তাদের জন্য সোলার ফ্যান তৈরি করেছেন জামালপুর ইলেকট্রিক মিস্ত্রি রাজু আহমেদ। ফ্যানটি কম খরচে ও সহজে ব্যবহার করতে পারে খুশি চাষিরাও। বাণিজ্যিকভাবে ফ্যানটি উৎপাদন করা গেলে কৃষিখাতে ব্যাপক সুবিধা হবে বলে মনে করছেন গবেষকরা। জামালপুরের ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা রাজু আহমেদ পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, তবে কৃষি যন্ত্রপাতি তৈরিতে বেশ আগ্রহ তার। প্রখর রোদেও কৃষকরা যেন ক্লান্তিহীনভাবে মাঠে কাজ করতে পারেন সেই ভাবনা থেকে সোলার ফ্যান তৈরি করেন রাজু, যেখানে ব্যবহার করা হয়েছে 20 ওয়াটের একটি সোলার প্যানেল, সুইচ ও ছোট দুটি ফ্যান। কৃষক তো খুব রোদে কাজ করে, হঠাৎ করে আমার মাথায় আসলো যে ওদের ফ্যানের ব্যবস্থা করা যায় না, আর ফ্যানের ব্যবস্থা করলে ও তারা চার্জ থেকে দিবে, মাঠে তো কারেন্ট থাকবে না। তাই আমি একটা সোলার ফ্যান আবিষ্কার করছি, চার্জের প্রয়োজন নেই, রোদে চলে। কৃষকরা জানান যন্ত্রটি হালকা হওয়ায় অনায়াসে ব্যবহার করা যায়। মাথার দুদিকে ফ্যান থাকায় তীব্র রোদেও কাজ করতে কষ্ট হয় না তাদের। রাজুর এমন উদ্ভাবনে খুশি এলাকাবাসীও। এই যন্ত্রটা ব্যবহার করার পরে আমাদের কোনো ঘামও শরীরে জোরে না, পরিশ্রমও লাগে না, অনেক রিল্যাক্সে আমরা এই কৃষি কাজগুলো করতে পারি। আমাদের কাজ করতে খুব আরাম লাগে। এখন আর আমাদের কোনো ওয়েদারের কোনো সমস্যা নাই, 1 ঘন্টার মধ্যে আমরা 10 ঘন্টা কাজ করতে পারি। বর্তমান ব্যক্তি যদি এই গরিব ছেলের দিকে আপনারা দৃষ্টি দেন তাহলে ভবিষ্যতে সে আরও অনেক জিনিস আবিষ্কার করে আমাদের উপকার করতে পারবে। সরকারি সহায়তা পেলে বাণিজ্যিকভাবে কৃষি খাতে ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করেন এই কৃষি গবেষক। সামনে এবং পিছনের দিকে ফ্যান থাকাতে রৌদ্র উজ্জ্বল দিনে কৃষক মাঠে সহজেই কাজ করতে পারে এবং খুব স্পিডে ফ্যানগুলা হয় এবং সুন্দর শীতল বাতাস দেয়। সে যদি আর্থিক সহযোগিতা পায়, সরকার, বেসরকারি, ব্যক্তিগত কেউ যদি আগে আসে, আমার ধারণা এই রাজু শিল্প এবং কৃষিতে তার উদ্ভাবন প্রচণ্ড অর্থনৈতিকভাবে গুরুত্ব বহন করে। 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা রাজু এর আগে ঘাস কাটা, ক্ষেতে পাখি তাড়ানো, বীজ বপনের জন্য কৃষি যন্ত্র তৈরি করেছিলেন, কিন্তু অর্থের অভাবে বাণিজ্যিকভাবে উৎপাদনে সক্ষম হননি। শোয়েব হোসেন, যমুনা নিউজ, জামালপুর। বিশ্বের 65 দেশকে 11 কোটি ডোজ করোনা ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেন এই তথ্য। হোয়াইট হাউসের এক সংবাদ বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, বিশ্বকে সুরক্ষায় এটি যুক্তরাষ্ট্রের উদ্যোগ। এই সহযোগিতার পেছনে কোনো স্বার্থ নেই। জানান এখন পর্যন্ত সহযোগিতার সবচেয়ে বেশি টিকা পেয়েছে আফ্রিকার দরিদ্র দেশগুলো। হিসাব অনুসারে যুক্তরাষ্ট্রের সহায়তায় 55 লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ, মেক্সিকো 40, আর্জেন্টিনা 35 এবং ব্রাজিল পেয়েছে 30 লাখ ডোজ টিকা। হোয়াইট হাউসের দাবি, টিকা বন্টনে কোনো পক্ষপাত নেই। এই ছিল বিজনেস স্টুডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।